বছরের শুরুতেই কনকনে ঠান্ডায় জবথবু অবস্থা, দিনভর দেখা মেলেনি সূর্যের। জানুয়ারি জুড়ে কয়েক দফা শৈত্যপ্রবাহের পূর্বাভাস। ব্যবসা করতে পারতেছি না শীতের জন্য। শীত বেশি, কুয়াশা বেশি, আমরা তো শীতের জন্য গাড়ি চালাইতে পারতেছি না। গতবারের চেয়ে এবারে আরো বেশি ঠান্ডা পড়ছে। তাপমাত্রা মৃদু থেকে মাঝারি, এমনকি কিছু কিছু জায়গায় তীব্র কোল্ড ওয়েভ আসার সম্ভাবনা রয়েছে। অর্থ বছরের মাঝে এসে নানান পণ্য ও সেবায় শুল্ক কর বাড়াচ্ছে সরকার। চাপে পড়বে সীমিত আয়ের মানুষ, নিত্য পণ্যের দামে প্রভাব ফেলবে না, দাবি অর্থ উপদেষ্টার। রাজনৈতিক নানা বিতর্কে ঢাকা পড়ে যাচ্ছে আওয়ামী লীগের দুর্বৃত্তায়ন। মন্তব্য ফখরুলের, ৭১-এ জামায়াতের ভূমিকা সবারই জানা, বললেন রিজভী। সবাইকে আমন্ত্রণ, যমুনা নিউজে আপনাদের সঙ্গে আছি আমি ফয়সাল তিতুমির। এতক্ষণ শিরোনামগুলো দেখছিলেন। বছরের শুরুতেই দাপট দেখাচ্ছে শীত। রাজধানীতে একদিকে ঘন কুয়াশায় কমেছে দৃষ্টিসীমা, অন্যদিকে বইছে কনকনে ঠান্ডা হাওয়া। আবহাওয়া অফিস জানিয়েছে, কুয়াশা বৃদ্ধি পাওয়ায় দেখা মেলেনি সূর্যের, ফলে কমেছে দিনের তাপমাত্রা। চলতি মাসে সারা দেশে কয়েক দফায় বইতে পারে শৈত্যপ্রবাহ, ভোগান্তি বাড়বে খেটে খাওয়া মানুষের। ক্যালেন্ডারের পাতা উল্টানোর সাথে সাথেই বদলে গেছে আবহাওয়ার চিত্র। হুট করেই বেড়েছে শীতের প্রকোপ, কনকনে ঠান্ডা বাতাসে কাঁপছে জনজীবন। সূর্যের তো দেখা নেই, উল্টো বেলা গড়ানোর সাথে সাথে বাড়ছে ঠান্ডার অনুভূতি। সারা দেশের তুলনায় রাজধানীতে শীতের তীব্রতা কিছুটা কম, তবে জীবনের চাকা তো থেমে থাকার নয়। হাড় কাঁপানো শীতের মধ্যে কাজে নেমেছেন নগরবাসী। ঠান্ডায় তো গা হিম হয়ে আসতেছে, কান টান সব ব্যথা করতেছে, এটাই বেশি দুলাও আছে। বাচ্চাকে নিয়ে স্কুলের একটা ইস্যু আছে, সকাল সকাল বের হইতে হয়েছে। তবে ওভারঅল মোটামুটি একটু প্রবলেমই মনে হইতেছে। ব্যবসা করতে পারতেছি না শীতের জন্য, শরীরের কোনো নাই, এনার্জি নাই। কনকনে ঠান্ডায় সবচেয়ে ভোগান্তিতে খেটে খাওয়া মানুষ। তারা বলছেন, তিনবেলা খাবার জোগানোই যেখানে চ্যালেঞ্জ, সেখানে গরম কাপড় বিলাসিতা। শীত বেশি, কুয়াশা বেশি, আমরা তো শীতের জন্য গাড়ি চালাইতে পারতেছি না। বাতাসের কারণে মানুষ, গরিব লোক, রাস্তাঘাটে ছিল গরিব মানুষ থাকে, এরা খুব কষ্ট আছে। কম্বল টম্বল দেয় না, সাহায্য করে না, খুব আমরা কষ্টতে আছি। কাজ কাম নাই, শীতের দিনে মানুষ গাড়িতেও বেশি ওঠে না, খুব কষ্টে আছে। খুবই কষ্টের মধ্যে আছি। সরকার আমাদের তো কোনো নিচ্ছে না, ব্যবস্থা নিচ্ছে না। আবহাওয়া অফিসের পূর্বাভাস, তীব্র ঠান্ডা থাকবে আরও কয়েকদিন। জানুয়ারির মাঝামাঝি আরও বাড়বে শীতের প্রকোপ। নর্মাল থেকে যখন তাপমাত্রা হঠাৎ করে ৪-৫ ডিগ্রি কমে যায়, সেক্ষেত্রে তীব্র শীত অনুভূত হয়। শুধু এটা ঢাকায় না, পুরো দেশে একই অবস্থা, যেহেতু ঘন কুয়াশা রয়েছে। ৬-৭ তারিখের পরে প্রথমে মৃদু থেকে মাঝারি কোল্ড ওয়েভ আসবে, তারপরে স্পেলে আবার একটু তাপমাত্রা বাড়বে। সেকেন্ড উইক বা থার্ড উইকে যায় অনেক জায়গায় তাপমাত্রা মৃদু থেকে মাঝারি, এমনকি কিছু কিছু জায়গায় তীব্র কোল্ড ওয়েভ আসার সম্ভাবনা রয়েছে। আজ রাজধানীতে ১৩.৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। সারা দেশের মধ্যে চুয়াডাঙ্গায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ৯.৮ ডিগ্রি সেলসিয়াস। আখলাকুস সাফা, যমুনা নিউজ, ঢাকা। এদিকে রাজধানীর মতো শীতে কাহিল সারা দেশের জনজীবন। বইছে হিমেল হাওয়া, অনেক জায়গায় দেখাই পাওয়া যায়নি সূর্যের। বেশি বিপাকে পড়েছে হতদরিদ্ররা। বৃহস্পতিবার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে চুয়াডাঙ্গায়। সামনে তাপমাত্রা আরও কমার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। রংপুরের শীতের সকাল, এরপর দুপুর গড়িয়ে বিকেল, প্রকৃতির একই রূপ, দেখা নেই সূর্যের। কুয়াশার চাদরে ঢাকা চারপাশ, বেড়েছে শীতের দাপট। কনকনে ঠান্ডার সাথে বইছে হিমশীতল বাতাসও। তাতে কাহিল জীবনযাত্রা, কষ্ট বাড়ছে খেটে খাওয়া আর ছিন্নমূল মানুষের। ধীরে বাতাস, এই বাতাসের চলাফেরা করা যাচ্ছে না। বাতাস লাগে ঠান্ডার কারণে, এই জন্য যাত্রী উঠতেছে না। গতবারের চেয়ে এবারে আরো বেশি ঠান্ডা পড়ছে। কুড়িগ্রাম, দিনাজপুর, লালমনিরহাট, পঞ্চগড় সহ আশপাশের জেলাগুলোতেও কমবেশি একই চিত্র। কুয়াশার কারণে ব্যাহত যানবাহন চলাচল, হেডলাইট জ্বালিয়ে চলছে গাড়ি। নদী তীরবর্তী দুর্গম চরাঞ্চলের মানুষের কষ্ট সবচেয়ে বেশি। প্রচন্ড ঠান্ডা এবং কনকনে শীত এবং মৃদু বাতাস বইতেছে এবং হাত পা কোকড়া লাগে। রোদ বা ওঠে না, গরিব মানুষ, কামাই কাজ করে খাওয়া কষ্ট। পেটের জন্য খুব একটু কষ্ট করে চলতে আছি।
বৃহস্পতিবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা 9.8 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হয়েছে দক্ষিণ পশ্চিমাঞ্চলের জনপদ চুয়াডাঙ্গায়। আশপাশের জেলাতেও শীতের দাপট, সূর্যের দেখা মিললেও কাহিল জনজীবন। গরম কাপড় পরে রয়েছে, তারপরেও শীতের বাতাসের গতিতে তারপরেও শীত লাগছে। শীত খুব বেশি, রোদ উঠেছে, তাও গরম কাপড় পরেছি, তাও শীত থামছে না। আবহাওয়া অফিস বলছে সামনে তাপমাত্রা আরও কমতে পারে। চলতি মাসে সারা দেশে কয়েক দফায় বইতে পারে শৈত্যপ্রবাহ। আগামী 2 মাসের মধ্যে 8 থেকে 10টি মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং 2 থেকে 3টি তীব্র ধরনের শৈত্যপ্রবাহ, যেটাকে আমরা 4 থেকে 6 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বলি, এই ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার সম্ভাবনা আমাদের উত্তর পশ্চিম অঞ্চলে, বিশেষ করে মধ্য অঞ্চলে রয়েছে। শীতের কারণে বাড়ছে ঠান্ডাজনিত রোগবালাই, আক্রান্তদের বেশিরভাগই শিশু। ওবায়দুর রহমান, যমুনা নিউজ। অর্থবছর শেষ হতে এখনো বাকি 6 মাস। বছরের মাঝপথে এসে পণ্য এবং সেবাতে শুল্ক কর বাড়ানোর উদ্যোগ নিয়েছে সরকার। বিলাসবহুল ছাড়াও সাধারণ মানুষের ব্যবহার্য পণ্যেও বসছে ভ্যাট। মূল্যস্ফীতির এই সময়ে মরার উপর খাড়ার ঘা হয়ে সামনে আসছে এই সিদ্ধান্ত। উপদেষ্টা পরিষদের সভায় শুল্ক বৃদ্ধির সিদ্ধান্ত হয়েছে। 2-1 দিনের মধ্যে তা কার্যকর করবে এনবিআর। ভোক্তারা বলছেন, আয় না বাড়লেও ব্যয় বাড়ছে কেন? হঠাৎ করে নেয়া এমন সিদ্ধান্তে দুর্ভোগ বয়ে আনবে বলে মনে করছেন এনবিআর এর সাবেক চেয়ারম্যান ডক্টর নাসির উদ্দিন। বাজার জুড়ে এই দীর্ঘশ্বাস, পণ্যমূল্যে ফেরেনি স্বস্তি, একই সঙ্গে বাড়ছে না মানুষের আয়। অর্থনীতিতে চাঞ্চল্য না থাকায় হচ্ছে না নতুন কর্মসংস্থান। এমন অবস্থায় বেশ কয়েকটি পণ্য এবং সেবায় বাড়ছে ভ্যাট ও শুল্ক। অর্থ বছরের মাঝপথে এসে এমন সিদ্ধান্ত নিয়েছে সরকার। IMF এর শর্ত পরিপালন এবং রাজস্ব আয় বৃদ্ধি করাই উদ্দেশ্য। কোনোভাবেই মানুষ ইনকাম করতে পারছে না, দোকানদাররা বসে হাই হতাশ করতেছে। এর মধ্যে ভ্যাট এটা ওটা বাড়াইলে মানুষ দিবে কোথায় থেকে? মানুষেরটা তো চিন্তা করা লাগবে, মানে জনগণের কথা চিন্তা না করে সরকার কিভাবে চলবে? শুধু সরকার যদি সরকারই চিন্তা করে তাহলে জনগণ কিভাবে চলবে? ইনকাম তো বাড়ে না, দাম বাড়লে একটু প্রভাব পড়েই। উৎপাদক পর্যায়ে মূল্য সংযোজন কর বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে সরকার। এতে দাম বাড়তে পারে বিস্কিট, সিআর কয়েল, ম্যাট্রিক্স, টিস্যু পেপার সহ বেশ কয়েকটি পণ্যের। এতে একদিকে কেনার ক্ষমতা হারাবে ক্রেতা, অন্যদিকে কমে যাবে বিক্রিও। আবার যদি ভ্যাট বাড়ে তাহলে আবার পণ্যর দাম বেড়ে যাবে। পণ্যর দাম বেড়ে গেলে আবার দেখা গেছে যে ক্রেতা কমে যাবে। পণ্যর দাম যদি কিছু কমাই দিলে আমাদের মতন সার্ভিস যারা চাকরি করে তাদের জন্য একটু ভালো উপকার। সেবা নেবার ক্ষেত্রে বাড়বে ব্যয়। যারা একটু ঠান্ডা বাতাসে খাবার খেতে চান, এমনকি নন এসি হোটেলে থাকতে চান, তাদের জন্য আসছে দুঃসংবাদ। পোশাক কিংবা মিষ্টি কেনার ক্ষেত্রেও দিতে হবে ভ্যাট। হঠাৎ করে নেওয়া এমন সিদ্ধান্ত কতটা যৌক্তিক? বেশ কিছু পণ্য সিদ্ধান্ত হয়েছে, তৈরি পোশাক কেনার ব্যাপার আছে, এটা আসলে এটা নেতিবাচক প্রভাব। কারণ অলরেডি জিনিসপত্রের দাম তো বাজারে অনেক বেশি, ইনফ্লেশন রেট বেশি, মানুষের ক্রয় ক্ষমতা তো বাড়েনি। সম্পূরক শুল্ক বাড়াতে চায় সরকার। এক্ষেত্রে তালিকায় আছে ফলের রস, রং, তামাক পণ্য, সুপারি। শুল্ক বৃদ্ধি হচ্ছে বর্তমান অবস্থার চেয়ে অন্তত 10%। আবগারি শুল্কেও ছাড় দেওয়া হচ্ছে না। এক্ষেত্রে অভ্যন্তরীণ কিংবা বিদেশে বিমান ভ্রমণের ক্ষেত্রে দিতে হবে টিকিটের বাড়তি দাম। আসলে মাঝপথে এইভাবে কিছু হঠাৎ না করাই ভালো। হ্যাঁ, এইটা নাম্বার 1। কারণ মানুষ তেমনি চাপে আছে। আমি সাধারণ মানুষের কথা বলছি। এবং আর যে কোনো জিনিস একটা প্ল্যান রয়েতে করা ভালো। 7.5কে 15 করলেন বা 5কে 15 করলেন, এইটা তো মুখ্য বিষয় না। মুখ্য বিষয় এনফোর্স আপনি করতে পারছেন না। যেগুলো এক্সিস্টিং আছে, ট্যাক্সেস আছে, সেটা VAT হোক, সাপ্লিমেন্ট ডিউটি হোক, অন্য অন্য ক্ষেত্রে হোক, সেগুলাকে আমরা সঠিকভাবে আদায় করতে পারছি কিনা। নানামুখী উদ্যোগ সত্ত্বেও অভ্যন্তরীণ আয় বাড়াতে পারছে না এনবিআর। তবে সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা দেওয়া সহ নানা ক্ষেত্রে বাড়ছে ব্যয়ের চাপ। পরিস্থিতি সামাল দিতে জনগণের ঘাড়ে নতুন করে বসছে করের বোঝা। রিমন রহমান, যমুনা নিউজ, ঢাকা। তবে 43 পণ্য এবং সেবার কর বৃদ্ধির সিদ্ধান্তে জিনিসপত্রের দামে প্রভাব পড়বে না বলে দাবি করেছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেহ উদ্দিন আহমেদ। ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে তিনি বলেন, যেসব ক্ষেত্রে কর বাড়ছে তা অতি প্রয়োজনীয় নয়, বরং প্রয়োজনীয় নিত্যপণ্যের কর পুরোপুরি কমিয়ে দিয়েছে সরকার। IMF এর প্রেসক্রিপশনে নয়, রাজস্ব ঘাটতি কমাতে এই কর বৃদ্ধি বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা।
দীর্ঘদিন ধরে বাজারে জিনিসপত্রের দাম বাড়তি। এই অবস্থায় ৪৩ পণ্য ও সেবার কর ১৫% বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে উপদেষ্টা পরিষদ। এতে অতি প্রয়োজনীয় নিত্যপণ্যের দামে প্রভাব পড়বে না বলে দাবি অর্থ উপদেষ্টার। জিনিসপত্রের দামের উপরে তেমন প্রভাব পড়বে না, কারণ আমি বলি অত্যাবশ্যক জিনিসপত্র আমরা সব কিছু জিরো করে দিয়েছি। ইনফ্লেশনের মেইন আমাদের ওয়েটটা ইন্ডিকেটরসগুলো হলো চাল, ডাল, এইগুলো। আমরা যে সমস্ত জিনিসপত্রের দাম বাড়িয়েছি ওগুলোর ভেরি ইনসিগনিফিক্যান্ট পার্ট অফ আমাদের ইনফ্লেশন বাজেটে। উপদেষ্টা বলেন, কর বৃদ্ধি নিয়ে বিতর্ক অহেতুক, সরকারের সিদ্ধান্ত যৌক্তিক। রেস্টুরেন্টের দাম বাড়িয়েছি 3 তারকার উপরে যে রেস্টুরেন্টগুলো, কেউ যদি আপনার একটা ফিক্সড অ্যামাউন্ট টাকা খেতে সেটা 10 টাকা যোগ হবে, আমার এটা কোনো মনোবেদনার কারণ হওয়া উচিত। যারা বিমানে চড়ে তার 200 টাকা বেশি দিতে পারবে না বলে মনে হয় না। যার টার্নওভার 50 লাখ টাকার উপরে তারাই খালি এটার মধ্যে আসবে, আর অন্য কোনো ব্যবসাতে এটার মধ্যে আসছে না। নেপাল ধরেন, ভুটান, এত লো ট্যাক্স কোথাও নাই। কিছু পণ্যের করে বড় ছাড় ও রাজস্ব ঘাটতি মেটাতে নতুন করে কর বৃদ্ধির সিদ্ধান্ত হয়েছে বলে দাবি করেছেন অর্থ উপদেষ্টা। যে ছাড় দিয়েছে এগুলো ক্যালকুলেট করলে কয়েক হাজার কোটি টাকা ছাড় দেওয়া হয়েছে। আবার আমাদের রাজস্ব গ্যাপ এত বেশি, আমি তো আর বড় করে বা ডেফিসিট ফাইন্যান্সিং করে তো আমরা যেতে পারবো না। শিক্ষা, স্বাস্থ্য, অন্যান্য আইটি খাতে আমরা কোনো অ্যালোকেশন কমাবো না, বরং আমরা বৃদ্ধি করব। এর আগে ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠকে ১৭১.৯৫ টাকা দরে ১,১০ লিটার সয়াবিন তেল এবং প্রতি কেজি ৯৪.৫ টাকা দরে ১০,০০০ মেট্রিক টন মসুর ডাল কেনার সিদ্ধান্ত হয়েছে। আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সস্ত্রীক দেখা করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। বৃহস্পতিবার রাতে খালেদা জিয়ার গুলশানের বাসভবনে যান তারা। বিএনপি সূত্রে জানা যায়, রাত 8:30টার দিকে খালেদা জিয়ার সাথে দেখা করতে গুলশানের বাসভবনে যান সেনাপ্রধান ওয়াকারুজ্জামান এবং তার স্ত্রী শাহনাজ কামালিকা জামান। এ সময় খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজখবর নেন তারা। দীর্ঘদিন ধরে নানান রোগে ভুগছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। উন্নত চিকিৎসার জন্য আগামী 7 জানুয়ারি লন্ডন যাওয়ার কথা রয়েছে তার। কাতার এয়ারওয়েজের একটি এয়ার অ্যাম্বুলেন্সে খালেদা জিয়াকে লন্ডনে নেওয়া হবে বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক মোহাম্মদ আল মামুন। শুধু বিদ্যুতের ক্যাপাসিটি চার্জের নামে 1 লাখ কোটি টাকা লুট করেছে আওয়ামী লীগ সরকার, এমন দাবি করে বিএনপি নেতারা শেখ হাসিনা সরকারের বিদ্যুৎ ও জ্বালানি খাতের সব চুক্তি প্রকাশের দাবি তুলেছেন। জানিয়েছেন, বিএনপি ক্ষমতায় গেলে পতিত সরকারের আমলে হওয়া বিদ্যুৎ এবং জ্বালানি সংক্রান্ত সব চুক্তি পুনর্বিবেচনা করা হবে। মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বিদ্যুৎ খাতে আওয়ামী লীগ সরকার ভয়াবহ দুর্নীতি করেছে, সেগুলোর বিচার সহ সরকারের কাছে 4 দফা দাবি তুলে ধরেছেন তারা। সাশ্রয়ী মূল্যে জ্বালানি আর শতভাগ বিদ্যুতায়ন নিয়ে নিজেদের সাফল্যের গল্প শুনিয়েছিল আওয়ামী লীগ সরকার। আলোক উৎসব হয় রাজধানী থেকে জেলা সদরে। সরকারি নোট খাতায় একের পর এক সংযুক্তি ঘটে ডজনে ডজন বিদ্যুৎ কেন্দ্রের। জানানো হয়, জাতীয় গ্রিডে হাজারে হাজার মেগাওয়াট বিদ্যুৎ যুক্ত হওয়ার খবর, কিন্তু তবুও কমেনি বিদ্যুৎ নিয়ে হাহাকার। অভিযোগ ওঠে অনিয়ম, দুর্নীতির। শেখ হাসিনা সরকারের পতনের পর বিএনপি এই খাত নিয়ে তদন্তে নামে। সেই প্রতিবেদন প্রকাশেই আয়োজন করা হয় এই সংবাদ সম্মেলনের। জ্বালানি খাতে অনিয়মের মাধ্যমে উঠে আসে বিদ্যুৎ খাতে লুটপাটের ভয়াবহ চিত্র। নিম্নমানের যন্ত্রপাতি, পরামর্শক প্রতিষ্ঠানের নামে অতিরিক্ত বিল, ঘুষ কেলেঙ্কারিতে জড়িত প্রতিষ্ঠানকে ঠিকাদার নিয়োগ সহ অনিয়মের নানা ফিরিস্তি। এখানে প্রতিবেদনের জন্য গড়ে অতিরিক্ত খরচ করেছে 4,500 টাকা। খারাপ মেশিন এনে টাকা কামাই করে চলে গেছে, যাতে আরো পাওয়ারফুল করা যায়। কনসালটেন্টের ইউনিটের দাম 1 লাখ টাকা, সেখানে রয়েছে 3,13,000 টাকা। 2027 সালের পর থেকে এই দেশে একটা ভয়াবহ ফরেন এক্সচেঞ্জ ক্রাইসিস হবে এবং তার মূল কারণ হবে বিদ্যুৎ। বলা হয়, শেখ হাসিনার আমলে শুধু বিদ্যুৎ ক্যাপাসিটি ভাড়া বাবদ লুট হয়েছে 1 লাখ কোটি টাকা, আর রূপপুর প্রকল্প থেকে পাচার হয় $500 বিলিয়ন। এসব লুটপাটে জড়িত হিসাবে উঠে আসে সাবেক প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু এবং সামিট সহ 5 কোম্পানির নাম। ক্যাপাসিটি চার্জে লুটপাট হয়েছে প্রায় 1 লক্ষ কোটি টাকা। বিদ্যুৎ খাতটা তারা একটা ব্যবসার খাত বানিয়ে ফেলেছিল এবং তারা বুঝতে পেরেছিল এই খাত থেকে কুইক মানি বানানো যায়। চলমান রাজনৈতিক বিতর্কের কারণে বিভিন্ন খাতে আওয়ামী লীগের দুর্বৃত্তায়ন ঢাকা পড়ে যাচ্ছে বলে মন্তব্য করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল। রাজনৈতিক তর্ক বিতর্কে আপনার
আওয়ামী লীগের যে দুর্বৃত্তায়ন, তাদের যে চুরি, তাদের যে আপনার লুটপাট, এটা কিন্তু আপনার নিচে পড়ে যাচ্ছে। পুরো বিষয়টাই আমরা রিভিউ করব, যেটা প্রয়োজনীয় সে ব্যাপারে ব্যবস্থা নেব। মুখ থুবড়ে পড়ার সংখ্যায় থাকা বিদ্যুৎ খাত বাঁচাতে বিগত সরকারের দুর্নীতি তদন্ত ও বিশেষ ক্ষমতা আইন সংস্কার সহ 4 দফা দাবি জানায় বিএনপি। নতুন তালিকা মুক্ত দরপত্র প্রক্রিয়া, দেশীয় গ্যাস অনুসন্ধান বাড়ানো। আরিফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা। মুক্তিযুদ্ধে জামায়াত ইসলামীর ভূমিকা কী ছিল তা সবারই জানা। বৃহস্পতিবার সকালে সিলেটের যুব এশিয়া কাপ জয়ী ইমানের পরিবারকে আমরা বিএনপি পরিবারের উদ্যোগে সহায়তা প্রদান অনুষ্ঠানে এই মন্তব্য করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আপনাদের ৭১-এর ভূমিকা কি ছিল? আপনারা কোন সেক্টর কমান্ডারের আন্ডারে যুদ্ধ করেছেন? বাংলাদেশে কেউ দেশপ্রেমিক নেই, শুধু একটি রাজনৈতিক দল দেশপ্রেমিক। এই ধরনের বিভ্রান্তির আপনারা তৈরি করলে মানুষ হাসবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ, জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম সহ কয়েকজনের ফেসবুক আইডি ডিসেবল করে রাখা হয়েছে। বুধবার রাতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অফিসিয়াল ফেসবুক গ্রুপে এই তথ্য জানানো হয়। অন্যদিকে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদের ফেসবুক আইডিও বুধবার রাত 10:30 থেকে পাওয়া যায়নি। অনলাইন অ্যাক্টিভিস্ট সায়েদ আব্দুল্লাহ এজন্য আওয়ামী আইটি সেলের সাইবার হামলাকারীদের দায়ী করেছেন। নতুন বছরের শুরুতেই নতুন চ্যালেঞ্জের মুখোমুখি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। কিন্তু কি এই চ্যালেঞ্জ? গতকাল অনলাইন অ্যাক্টিভিস্ট সায়েদ আব্দুল্লাহর ফেসবুক আইডি ডিসেবল করে দেওয়া হয় মেটার পক্ষ থেকে। এরপর একে একে কয়েকজন সমন্বয়কের আইডি ডিসেবলের চেষ্টা করা হয়। নিরাপত্তাজনিত কারণে হাসনাত আব্দুল্লাহ, সার্জিস আলম ও উপদেষ্টা আসিফ মাহমুদ নিজেরাই নিজেদের আইডি ডিঅ্যাক্টিভেট করে রেখেছেন বলে জানা গেছে। সায়েদ আব্দুল্লাহ যমুনা টেলিভিশনকে জানান, বুধবার বিকেলে একটি মেসেজ পান তিনি, যেখানে বলা হয় তার আইডিটি ডিসেবল করে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। সিকিউরিটি আপডেট করলেও মেটার পক্ষ থেকে তার আইডিটি সাসপেন্ড করা হয়। এজন্য আওয়ামী আইটি সেলের সাইবার হামলাকারীদের দায়ী করছেন তিনি। আমার আইডির উপরে আওয়ামী সাইবার স্পেসের যারা আছে তারা ক্রমাগত অ্যাটাক করে আইডিটাকে ডিসেবল করে দিয়েছে। তাদের সাইবার অ্যাটাকের কারণে এটা সাসপেন্ড করে দিয়েছে। জানি না যে কখন ব্যাক পাওয়া যাবে, তবে সেই মেটার কাছে অ্যাপ্লাই করা হয়েছে। আমাদেরটা যেহেতু পার্মানেন্ট ডিসেবল করে ফেলেছে, ওদেরটা এই সিকিউরিটি ইস্যুর জন্য ওরা আপাতত ডিঅ্যাক্টিভেটেড করে রেখেছে আক্রমণের থ্রেট থেকে বাঁচার জন্য। যমুনা টেলিভিশনকে জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম জানান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 2 জনের ফেসবুক আইডি ডিসেবল হয়ে গেছে, তাই তিনি হাসনাত ও উপদেষ্টা আসিফের আইডিটি ডিঅ্যাক্টিভেট করেছেন। আমার আইডি আমি ডিঅ্যাক্টিভ করে রাখছি, কারণ যেহেতু আমাদের তালাত মাহমুদ খান রাফি, চিটংয়ের যে সমন্বয়ক, আমাদের সায়েদ আব্দুল্লাহ অন্যতম অ্যাক্টিভিস্ট, আমাদের ব্যাটসম্যান, ওদের আইডি 2 জনের ডিসেবল হয়ে গেছে। তো এই জায়গা থেকে আমরা আমাদের আইডিগুলো ডিঅ্যাক্টিভ করছি। আসিফের আইডি ডিঅ্যাক্টিভ করছে। আইটি বিশেষজ্ঞ তানভীর হাসান জোহা বলেন, রাজনৈতিক প্রেক্ষাপটে বাইরের হ্যাকার দ্বারা প্রধান উপদেষ্টা ও সমন্বয়কদের ফেসবুক আইডি হ্যাক হওয়ার আশঙ্কা রয়েছে। তবে আইডি ডিঅ্যাক্টিভেট রাখা সমাধান নয়। মেটার কাছে আপিল করে বা সরকারিভাবে মেল দেওয়ার পরামর্শ দেন জোহা। ফেসবুকে যে কোনো থার্ড পার্টি নিউজ পেপার, থার্ড পার্টি তোলা কোনো ছবি অথবা থার্ড পার্টি কোনো প্রকার কোনো অডিও ভিডিও ক্লিপ, যে ক্লিপটা আসলে আপনার মুঠোফোন দিয়ে সংগ্রহিত না, সেই মুঠোফোন না সংগ্রহিত ফুটেজগুলো যদি আপনার ব্যক্তিগত অ্যাকাউন্ট বা পেজে যদি আপলোড করে, তাহলে অবশ্যই এটা ডিসেবল হয়ে যেতে পারে মাস রিপোর্টের জন্য। এই ধরনের সাইবার দুর্বৃত্তায়ন মূলত ঘটে থাকে কমিউনিটি স্ট্যান্ডার্ডের দুর্বলতার কারণে। তো সুতরাং এক্ষেত্রে আমরা যদি আপিল করি যথাযথভাবে এবং প্রকৃত এনআইডি বা পাসপোর্ট সাবমিট করি, তাহলে এই সমস্যার সমাধান হবে। ক্র্যাক প্ল্যাটুন বাংলাদেশ সাইবার ফোর্স নামে একটি পেজ থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যুক্ত থাকা অনেকের আইডি এবং পেজ ডিসেবল করে দেওয়া হয়েছে বলেও দাবি করা হয়। লামিয়া তিথি, যমুনা নিউজ, ঢাকা। সারা দেশে বঙ্গবন্ধুর 10,000-এরও বেশি মুরাল নির্মাণে খরচ হয়েছে প্রায় 4,000 কোটি টাকা। সরকারি এই বিপুল অর্থ অপচয়ের পেছনে কারা জড়িত তা অনুসন্ধানে নেমেছে দুর্নীতি দমন কমিশন। একই সাথে বঙ্গবন্ধুর কিল্লা নির্মাণ এবং উন্নয়নে অর্থ তছরূপ খতিয়ে দেখবে কমিশন। বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে এই তথ্য জানান দুদকের মহাপরিচালক আক্তার হোসেন। মুজিব বর্ষ পালন উপলক্ষে সারা দেশে 10,000-এর বেশি মুরাল ও ভাস্কর্য নির্মাণ করেছিল ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকার। বিভিন্ন গণমাধ্যম বলছে খরচ হয়েছিল প্রায় 4,000 কোটি টাকা। বিপুল অর্থ অপচয়ের পেছনে কারা জড়িত বা কিভাবে ব্যয় করা হয়েছে তা খতিয়ে দেখতে অনুসন্ধানে নামছে দুদক। একইভাবে মুজিব কিল্লা নির্মাণ এবং উন্নয়নের নামে হাজার হাজার কোটি টাকা তসরুফের খোঁজ করবে সংস্থাটি। 1,000 কোটি টাকা ব্যয়ে
নির্মাণের অভিযোগের প্রেক্ষিতে এই কমিশন কর্তৃক এই বিষয়ে অনুসন্ধানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। দেশ জুড়ে মুজিব কিল্লা নির্মাণ সংস্কার উন্নয়ন প্রকল্পের প্রকল্প পরিচালক সংশ্লিষ্ট ঠিকাদার অন্যান্যের বিরুদ্ধে হাজার হাজার কোটি টাকা তছরূপ অতিরিক্ত বিল দেয়া সহ বিভিন্ন অনিয়মের বিষয়ে অনুসন্ধানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এদিন বেশ কয়েকটি মামলাও করেছে দুদক। অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে বিএফআইইউ এর সাবেক প্রধান মাসুদ বিশ্বাস ও তার স্ত্রীর বিরুদ্ধে 2 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে। চুয়াডাঙ্গা 1 আসনের সাবেক এমপি সুলাইমান হক জোয়ারদার ও তার স্ত্রীর বিরুদ্ধেও 11 কোটি টাকার অবৈধ সম্পদের প্রমাণ মিলেছে। অভিযোগ সংশ্লিষ্ট আক্তারি জোয়ারদার এবং অবৈধ সম্পদ অর্জনে সহায়তার জন্য তার স্বামী জনাব সুলাইমান হক জোয়ারদারের বিরুদ্ধে আরও একটি মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। সরকারি প্রকল্পের টাকা লোপাটের মামলায় উঠেছে সাবেক ডাক বিভাগের মহাপরিচালক সুধাংশু শেখর ভদ্রের নামও। তার বিরুদ্ধে প্রায় 92 কোটি টাকা আত্মসাতের অভিযোগ এনেছে দুদক। সুধাংশু শেখর ভদ্র সাবেক প্রকল্প পরিচালক। আর নতুনভাবে ব্যাংকে 134 কোটি টাকার অস্বাভাবিক লেনদেনের অভিযোগে সাংবাদিক মুন্নি সাহা এবং তার স্বামী কবির হোসেন তাপসের বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুদক। মুন্নি সাহা সাংবাদিক ও তার স্বামী কবির হোসেন তাপস। রাবি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। দেশে এখন ভোটার সংখ্যা 12,36,83,512 জন। হালনাগাদ খসড়া তালিকায় উঠে এসেছে এই তথ্য। আর সব মিলিয়ে ভোটার বেড়েছে 18,33,352 জন। খসড়া তালিকা নিয়ে কোনো আপত্তি থাকলে 17 জানুয়ারির মধ্যে আবেদন করতে হবে। আর বিতর্ক এড়াতে 20 জানুয়ারি শুরু হবে বাড়ি বাড়ি গিয়ে তথ্য যাচাই, জানিয়েছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। গত সরকারের আমলের ভোটার তালিকা নিয়ে আছে বিস্তর বিতর্ক, যেখানে এক বছরে ভোটার বেড়েছিল 58,64,430 জন, যা মোট জনসংখ্যা বৃদ্ধির স্বাভাবিক হারের তুলনায় বেশি। অভিযোগ ওঠে দ্বৈত ভোটার, মৃত ব্যক্তি ও রোহিঙ্গাদের ভোটার বানানো সহ অনেক ভুয়া ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। এবার সেই বিতর্ক এড়াতেই প্রত্যেক ভোটারের তথ্য যাচাই বাছাই করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। সকালে ইসি সচিবালয়ে খসড়া ভোটার তালিকা প্রকাশ করেন তিনি। জানান, তালিকায় নতুন করে যোগ হয়েছে 18 লাখের বেশি ভোটার। 12,36,83,512 খসড়ায় পুরুষ ভোটারের সংখ্যা 6,33,30,103 জন এবং নারী ভোটারের সংখ্যা 6,03,52,415 জন। এবারই প্রথম প্রবাসী ভোটার হিসেবে নিবন্ধন করা হয়েছে 13,151 জনকে। তালিকা নিয়ে কোনো আপত্তি থাকলে 17 জানুয়ারির মধ্যে আবেদন করার আহ্বান জানান নির্বাচন কমিশন। এই সকল দাবি নিষ্পত্তির শেষ তারিখ 30 জানুয়ারি 2025। এই যে নিষ্পত্তিকৃত দাবি সমূহের উপর গৃহীত সিদ্ধান্ত সন্নিবেশের শেষ তারিখ 9 ফেব্রুয়ারি 2025। পরিবর্তিত পরিস্থিতিতে একটা শুদ্ধ ভোটার তালিকা ছাড়া আমরা কনফিডেন্ট বোধ করছি না। এই জন্যই বাড়ি বাড়ি গিয়ে এগুলোকে যাচাই করা। সব আপত্তি নিষ্পত্তি করে আগামী 2 মার্চ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন। তার আগে 20 জানুয়ারি থেকে শুরু হবে বাড়ি বাড়ি গিয়ে তথ্য যাচাই, যা শেষ হতে সময় লাগবে 30 জুন পর্যন্ত। 1 জানুয়ারি 2026-এ যাদের বয়স 18 হবে তাদেরও তালিকায় অন্তর্ভুক্ত করা হবে। যদি দেখি যে একটা উল্লেখযোগ্য সংখ্যক ভোটার বয়প্রাপ্ত হয়ে গেছেন ভোটের আগে, তাহলে প্রয়োজনে অর্ডিন্যান্স জারি করে তাদেরকে ভোটার তালিকায় সন্নিবেশ করা যায় কিনা এই সম্ভাবনাটা আমরা যাচাই করে দেখব। ভোটার বয়স 17 বছরের বিষয়ে আলোচনা চলছে বিভিন্ন মাধ্যমে। বিষয়টিকে রাজনৈতিক ঐকমত্যের উপর ছেড়ে দেন এই নির্বাচন কমিশন। ভবিষ্যতে কোনো রাজনৈতিক মতৈক্য হয় এবং এই ধরনের কোনো সিদ্ধান্ত হয়, সংবিধানে কোনো পরিবর্তন আসে, আমরা সেই অনুযায়ী ব্যবস্থা নিব। লাভলি বিথি, যমুনা নিউজ, ঢাকা। সেই ক্ষেত্রে আমরা সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যার ঘটনায় দায়ের হওয়া মামলাটি হাইকোর্টে দ্রুত শুনানির উদ্যোগ নিতে অ্যাটর্নি জেনারেলের কাছে আবেদন করেছেন তার মা নাসিমা আক্তার। বৃহস্পতিবার সকালে হাইকোর্টে অ্যাটর্নি জেনারেল অফিসে গিয়ে সাক্ষাৎ করে আবেদন করেন পরিবারের সদস্যরা। মামলাটি দ্রুত শুনানির আশ্বাস দিয়েছেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। 2020 সালের 31 জুলাই রাতে টেকনাফের মেরিন ড্রাইভ সড়কের বাহারছড়া শামলাপুর তল্লাশি চৌকিতে পুলিশের গুলিতে নিহত হন সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান। এই ঘটনার পর সমালোচনার ঝড় ওঠে গোটা দেশে।
পরে 2022 সালের 31 জানুয়ারি কক্সবাজারের জেলা ও দায়রা জজ আদালত এই মামলায় 2 জনের মৃত্যুদণ্ড ও 6 জনকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেন। রায়ে বরখাস্ত ওসি প্রদীপ ও এসআই লিয়াকতকে মৃত্যুদণ্ড দেয়া হয়। যাবজ্জীবন সাজা পাওয়া আসামিরা হলেন বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রের বরখাস্ত এসআই নন্দদুলাল রক্ষিত, বরখাস্ত কনস্টেবল সাগর দেব, দেহরক্ষী রুবেল শর্মা, পুলিশের সোর্স শামলাপুরের মারিশ বুনিয়া গ্রামের বাসিন্দা নুরুল আমিন, মোহাম্মদ নিজামুদ্দিন ও আয়াজউদ্দিন। বিচার বিভাগের রায়ের 7 দিনের মাথায় মামলার যাবতীয় নথিসহ ডেথ রেফারেন্স হাইকোর্টে এসে পৌঁছায়। আর বিচারিক আদালতের রায়ের 2 সপ্তাহের মাথায় রায় বাতিল ও খালাস চেয়ে হাইকোর্টে আপিল করেন প্রদীপ ও লিয়াকত। পরে যাবজ্জীবন দণ্ডাদেশ পাওয়া দণ্ডিতরাও আপিল করেন। এরপর থেকে মামলাটির বিচার কাজ আর এগোয়নি। ছেলে হত্যার বিচার কাজ দ্রুত শেষ করার আবেদন জানাতে বৃহস্পতিবার সকাল 10টার দিকে হাইকোর্টে অ্যাটর্নি জেনারেল অফিসে যান অবসরপ্রাপ্ত মেজর সিনহার মা ও বোন। পরে 10:30টার দিকে পরিবারের সদস্যরা মোহাম্মদ আসাদুজ্জামানের সাথে সাক্ষাৎ করেন। জানান দ্রুত মামলার বিচার কাজ শেষ করার আবেদন। মামলাটি দ্রুত শুনানির আশ্বাসও দেন অ্যাটর্নি। আমার ছেলের মেজর সিনহা ওর যে রায়টা হয়েছে ওটা দ্রুত কার্যকরিতার জন্য আমি এই অ্যাটর্নি জেনারেল সাহেবের সঙ্গে আমরা দেখা করেছি। স্যার আমাদেরকে আসলে সর্বাত্মক সহযোগিতা করার জন্য আশ্বস্ত করেছেন এবং উনি কিছু আসলে ডেথ রেফারেন্স কিছু নাম্বার চেয়েছেন আমাদের কাছে, অ্যাপিল নাম্বার। এগুলো যদি আমরা প্রোভাইড করি, স্যার বলেছেন যে যত দ্রুত সময়ের মধ্যে সম্ভব এটা উনি চেষ্টা করবেন, যে ওনারা চেষ্টা করবেন যে এটাকে যাতে কার্যকর করা যায় এবং একটা দৃষ্টান্তমূলক ব্যবস্থা যেন দেশের মানুষজন দেখতে পারে, যেটা মানুষ প্রত্যাশা করে আছে। এ সময় অবসরপ্রাপ্ত একজন সেনা কর্মকর্তা বলেন, বিগত সরকারের প্রত্যক্ষ মদদে এই মামলার বিচার কাজ থমকে ছিল। আসলে এতদিন হয়নি, আদালতের বিভিন্ন ঝামেলার কারণেই হয়নি, যেটা পূর্ববর্তী যে সরকার ছিল তাদের সরাসরি হস্তক্ষেপের কারণে হয়নি। এটা হচ্ছে আসলে সত্যি অ্যান্সার, এবং এটা আমি মনে করি যে দেশের মানুষের সেটা জানার প্রয়োজন আছে। নতুন সরকারের আমলে এই মামলার বিচার কাজ দ্রুত শেষ হবে এবং আসামিরা সর্বোচ্চ সাজা পাবে, এমনটাই প্রত্যাশা করেন সিনহার স্বজনরা। আশিক মাহমুদ, যমুনা নিউজ, ঢাকা। হত্যাসহ একাধিক মামলার আসামি খুলনার নূর আজিম এবং তার সহযোগী রিয়াজুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার রাজধানী ঢাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার দুপুরে খুলনা মেট্রোপলিটন পুলিশের সদর দপ্তরে এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য নিশ্চিত করেন অতিরিক্ত কমিশনার আবু রায়হান মোহাম্মদ সালেহ। তিনি বলেন, গ্রেপ্তারের পর দুজনকে খুলনায় নেওয়া হলে তাদের দেয়া তথ্য মতে টুটুপাড়া এবং বানিয়াখামার এলাকায় অভিযান চালায় পুলিশ। এ সময় একটি বিদেশি একটানা বন্দুক, 4 রাউন্ড কার্তুজ, 2 রাউন্ড গুলি ভর্তি ম্যাগাজিন সহ একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃত নূর আজিম নিজস্ব সন্ত্রাসী বাহিনীর মাধ্যমে খুলনায় হত্যা, দখলদারি, চাঁদাবাজি সহ ত্রাসের রাজত্ব কায়েম করেছিল। খুলনা, ঢাকা সহ বিভিন্ন থানায় নূর আজিমের বিরুদ্ধে 13টি এবং রিয়াজুলের বিরুদ্ধে 3টি মামলা চলমান রয়েছে। শীর্ষ সন্ত্রাসী নূর আজিম এবং রিয়াজুল তারা খুলনা মহানগরী এলাকায় এই নূর আজিমের নামে বাহিনী তৈরি করে মাদক ব্যবসা নিয়ন্ত্রণ সহ বিভিন্ন অপরাধমূলক কার্যক্রমে তারা জড়িত ছিল। ঢাকার কেরানীগঞ্জ থেকে ডিবি পরিচয় অপহরণের 2 দিন পর পটুয়াখালীর এক ইউপি চেয়ারম্যানকে উদ্ধার করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ। বৃহস্পতিবার বেলা 2টার দিকে কেরানীগঞ্জের দোলেশ্বরপাড়া এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়। এই ঘটনায় 5 জনকে আটকও করা হয়েছে। তারা হলেন মোহাম্মদ ফরহাদ, তৌফিক, রাহাত, রিপন মাহমুদ নয়ন, মোহাম্মদ আমির হোসেন এবং দিদার। মিন্টু রোডের ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। উদ্ধার হওয়া রাইসুল ইসলাম সেলিম পটুয়াখালীর দুমকি উপজেলার মৌকরণ ইউনিয়নের চেয়ারম্যান। তিনি ঢাকার রমনা থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক। নির্যাতনের জন্য ব্যবহৃত কিছু সরঞ্জাম উদ্ধার করেছি, যেমন বাঁশ, কিছু ইট, এই ধরনের লোহার কিছু জিনিস তাকে দিয়ে আঘাত করেছে, তাকে মারাত্মকভাবে আঘাত করছে, যেগুলো তার জীবনের জন্য হুমকি হয়ে দাঁড়াতো। মামলা হলে আমরা তাদেরকে অবশ্যই দ্রুত গতিতে আইনের আওতায় গ্রেপ্তার করার চেষ্টা করব। রাজধানীর হাজারীবাগ থানা এলাকার সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে মতবিনিময় সভা করেছে পুলিশ এবং ছাত্র জনতা। বৃহস্পতিবার বিকেলে স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে এই সভা অনুষ্ঠিত হয়। অংশ নেন এলাকার বিভিন্ন পেশাজীবীরা। উপস্থিত বক্তারা হাজারীবাগ থানা এলাকার উদ্ভূত নানা সমস্যা সম্পর্কে পুলিশকে অবহিত করেন। একই সঙ্গে তা সমাধানে পুলিশকে নানান পরামর্শ দেন তারা। অনুষ্ঠানের প্রধান অতিথি ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার এসএন মোহাম্মদ নজরুল ইসলাম বলেন, জনগণের প্রত্যাশা অনুযায়ী সেবা প্রদান করতে পুলিশের সর্বাত্মক চেষ্টা অব্যাহত আছে। পুলিশ নিরপেক্ষ হয়ে কাজ করলে জনগণের সর্বোচ্চ সেবা নিশ্চিত করা সম্ভব বলেও মন্তব্য করেন তিনি। মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন রমনা বিভাগের উপ পুলিশ কমিশনার মোহাম্মদ মাসুদ আলম।
হতদরিদ্র শীতার্ত 2200 পরিবারের মাঝে শীত বস্ত্র বিতরণ করেছে ঢাকা সেনানিবাস লেডিস ক্লাব। বৃহস্পতিবার সকালে রাজধানীর বাউনিয়া এলাকায় ঢাকা সেনানিবাস লেডিস ক্লাবের প্রধান পৃষ্ঠপোষক শাহনাজ কামলিকা জামান শীত বস্ত্র বিতরণে অংশ নেন। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন তিনি। এই মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন শাহনাজ কামলিকা জামান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্লাবের সভানেত্রী, সহসভানেত্রী, প্রয়াসের সহকারী পৃষ্ঠপোষক, চিলড্রেন ক্লাব ঢাকা অঞ্চলের সভানেত্রী, ঢাকা অঞ্চলের সভানেত্রী সহ আরো অনেকে। বাংলাদেশ সেনাবাহিনীর শীতকালীন ম্যানুভার অনুশীলন 2024-25-এর মহড়া স্থগিত করা হয়েছে। ঘন কুয়াশার কারণে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস প্রশিক্ষণ স্থলে যেতে না পারায় এই মহড়া স্থগিত করা হয়। রাজবাড়ীর কালুখালী উপজেলার রাজবাড়ী মিলিটারি ট্রেনিং এরিয়া চর খাপুর এবং চর রামনগর এলাকায় মহড়ার আয়োজন করা হয়। সেনাবাহিনীর 55 পদাতিক ডিভিশনের ব্যবস্থাপনায় এই শীতকালীন ম্যানুভার অনুশীলনের আয়োজন করা হয়েছিল। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে শেষ হওয়ার কথা ছিল প্রশিক্ষণ। তবে বৈরী আবহাওয়ায় অনুষ্ঠান স্থলে যেতে পারেননি প্রধান উপদেষ্টা। পরবর্তীতে প্রধান উপদেষ্টার অংশগ্রহণ নিশ্চিত করে মহড়ার দিন নির্ধারণ করা হবে। বরগুনার পাথরঘাটায় যুবদল নেতাকে হত্যার ঘটনায় ছাত্র শিবিরকে অভিযুক্ত করা এবং থানা সভাপতির উপর হামলার ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ছাত্র শিবির। সুষ্ঠু তদন্ত দাবি করেছে সংগঠনটি। বৃহস্পতিবার দুপুরে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এই নিন্দা এবং প্রতিবাদ জানায় ছাত্র শিবির। এতে দাবি করা হয়, পূর্বশত্রুতা জের ধরে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের কতিপয় সন্ত্রাসীদের হামলায় এক যুবদল নেতা নিহত হয়েছে। এরপরও এই ঘটনায় উদ্দেশ্যমূলকভাবে ছাত্র শিবিরকে জড়ানো হয়েছে। যৌথ বিবৃতিতে ছাত্র শিবির সভাপতি ও সেক্রেটারি জানান, এই ঘটনার একটি মহল ছাত্র শিবির জড়িয়ে মিথ্যা প্রোপাগান্ডা ছড়ানোর অপচেষ্টা করছে। গণমাধ্যমকে দায়িত্বশীল সাংবাদিকতা করার আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। বিকেলে মন্ত্রণালয়ে ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্স অ্যাসোসিয়েশন ডিক্যাব লাউঞ্জ পরিদর্শনকালে উপদেষ্টা আরও বলেন, কূটনীতিকদের মতো সাংবাদিকদের কাছেও দেশের স্বার্থ সবচেয়ে বড় হওয়া জরুরি। কূটনৈতিক রিপোর্টাররা সেই দায়িত্ব পালন করে চলেছেন বলে উল্লেখ করেন তৌহিদ হোসেন। পররাষ্ট্র সচিব মোহাম্মদ জসিমউদ্দিন, অতিরিক্ত পররাষ্ট্র সচিব নজরুল ইসলাম এবং মহাপরিচালক রফিকুল আলম সহ ডিক্যাব নেতৃবৃন্দ এই সময় উপস্থিত ছিলেন। আন্তর্জাতিক যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে একটি নাইট ক্লাবের বাইরে গোলাগুলির ঘটনায় অন্তত 10 জন আহত হয়েছেন। স্থানীয় সময় বুধবার রাতে আমাজুরা নামে নাইট ক্লাবের কাছে হামলা হয়। নিউ ইয়র্ক পুলিশ ডিপার্টমেন্ট জানিয়েছে, আক্রান্তদের কারো অবস্থায় গুরুতর নয়, কোনো প্রাণহানির শঙ্কাও নেই। আহতদের বেশিরভাগই কিশোর। কর্তৃপক্ষ জানায়, নিহত হওয়া এক গ্যাংস সদস্যের স্মরণে পার্টি চলছিল ক্লাবটিতে। এ সময় বাইরে জড়ো হওয়াদের লক্ষ্য করে অন্তত 4 জন এলোপাতারি গুলি করতে থাকে। কমপক্ষে 30 রাউন্ড গুলি করা হয় বলে জানায় পুলিশ। হামলাকারীদের ধরতে অভিযান চলছে। এবারে প্রবাসের খবর। আনন্দ উল্লাসের মধ্য দিয়ে নতুন বছরকে স্বাগত জানিয়েছে দক্ষিণ আফ্রিকার প্রবাসী বাংলাদেশিরা। দেশটির বিনোদন কেন্দ্রে ছিল প্রবাসীদের উপচে পড়া ভিড়। হরেক রকম খাবার, বিনোদনমূলক কর্মকাণ্ড এবং আতশবাজি ফুটিয়ে নতুন বছর উদযাপন করেছে প্রবাসী বাংলাদেশিরা। দক্ষিণ আফ্রিকা থেকে সহকর্মী নুরুল আলমের প্রতিবেদনে বিস্তারিত। গান বাজনা, আড্ডা ও আনন্দ আয়োজনে নতুন বছরকে বরণ করে নিল দক্ষিণ আফ্রিকার প্রবাসী বাংলাদেশিরা। নিউ ইয়ার উপলক্ষে দেশটির পোর্ট এলিজাবেথের স্যান্ডিস রিভারে বসে বাংলাদেশিদের মিলন মেলা। হরেক রকম সুস্বাদু খাবার ও ফুটবল খেলার আয়োজন করা হয় নতুন বছরের উদযাপন ঘিরে। পাশাপাশি চলে গল্প আড্ডা। বর্ষবরণ উপলক্ষে নানান বিনোদনমূলক অনুষ্ঠানের আয়োজন করে দক্ষিণ আফ্রিকার প্রবাসীরা। বছরের প্রথম দিন আজকে এসেছি, সবাই ফ্যামিলি সহ আত্মীয় স্বজন সবাইকে নিয়ে ঘুরতে আসলাম। আমি যাদের সাথে ব্যবসা বাণিজ্য করি, পার্টনার, আমার দোকানের লোকজন যাতে আছে বাংলাদেশি আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাই মিলে প্রতি বছর এরকম একটা অনুষ্ঠানের আয়োজন করি। আমি এখানে ঘুরতে আসছি, এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে আমাদের, আমরা ফুটবল খেলছি, অনেক আনন্দ করছি সবাই মিলে। পোর্ট এলিজাবেথে আতশবাজি ফুটিয়ে নববর্ষকে বরণ করার রেওয়াজ রয়েছে দক্ষিণ আফ্রিকার স্থানীয়দের মাঝে। এবার এই রীতিতে অংশ নেয় বাংলাদেশিরাও। নতুন বছরকে স্বাগত জানান সকলে মিলে। অনেক ভালো লাগছে, অনেক বছর পর এই ফার্স্ট আমি অনেকদিন পর দেখলাম। সবাইকে নতুন বছরের শুভেচ্ছা। সাউথ আফ্রিকা আসার পর এটাই ছিল আমার প্রথম নিউ ইয়ার, সো আমি খুব আনন্দ করেছি। বছরের প্রথম দিন উপলক্ষে সব ধরনের বিপণী বিতান বন্ধ দক্ষিণ আফ্রিকার শহরগুলোতে। নতুন বছর উপলক্ষে দিনটি আনন্দ উল্লাসের মাধ্যমে উদযাপন করে দেশটির স্থানীয় ও প্রবাসীরা। নুরুল আলম, যমুনা নিউজ, পোর্ট এলিজাবেথ, দক্ষিণ আফ্রিকা। বাহরাইনে বাংলাদেশের মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠানের উদ্যোগে নৈশ ভোজের আয়োজন করা হয়।
মঙ্গলবার রাজধানী মানামায় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। নৈশভোজের আয়োজন করে বুশরা কন্ট্রাক্টিং অ্যান্ড ম্যান পাওয়ারের কর্ণধার মোহাম্মদ আলমগীর হোসেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাহরাইন কেন্দ্রীয় বিএনপির সাবেক সহসভাপতি নূর আলম, সহসভাপতি আব্দুল লতিফ, সাবেক দপ্তর সম্পাদক মোহাম্মদ সোহেল আহমেদ এবং স্কয়ার মেডিকেল সেন্টারের স্বত্বাধিকারী মোহাম্মদ মুজাহিদ ইসলাম। আরও উপস্থিত ছিলেন নাসির উদ্দিন, শহীদুল ইসলাম সরকার, সর্দার রুবেল, কামাল মাহমুদ প্রিন্স সহ আরও অনেকে। আগত অতিথিদের প্রতি কৃতজ্ঞতা জানান অনুষ্ঠানের আয়োজক। বুশরা কন্ট্রাক্টিংয়ের নৈশভোজের আয়োজনে আমাদের সিনিয়র নেতৃবৃন্দ ও ব্যবসায়িক ও সহযোদ্ধাদের উপস্থিতি এবং কি প্রোগ্রামকে নৈশভোজকে সফল করার উপলক্ষে আমারও আমার পরিবারের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ। বিএনপির পক্ষ থেকে এবং যারা আমার এখানে উপস্থিত হয়েছি সবার পক্ষ থেকে ওনাকে লাল গোলাপ শুভেচ্ছা জানাচ্ছি এবং শুভ কামনা রইল। সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হয়েছে বরিশাল কল্যাণ পরিষদের আলোচনা সভা এবং বার্ষিক মিলন মেলা। সংগঠনটির নতুন কমিটির অভিষেক অনুষ্ঠানকে কেন্দ্র করে আয়োজন করা হয়। সংগঠনের সভাপতি নাজমুল হোসেন সাঈদের সভাপতিত্বে অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম এবং সহসভাপতি সিরাজুল হক। সভায় প্রধান অতিথি ছিলেন কনসুলেট কর্মকর্তা আশফাক হোসেন এবং বিশেষ অতিথি ছিলেন রাজা মল্লিক। এ সময় আরও বক্তব্য রাখেন রিয়াদ হোসেন, মামুনুর রশিদ, শাহেদ মাস্টার, মাহবুবুর রহমান সহ আরও অনেকে। অনুষ্ঠানে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে দেশের ভাবমূর্তি উজ্জ্বল রাখতে সংগঠনের সকলকে একসাথে কাজ করার আহ্বান জানান বক্তারা। সভা শেষে নতুন কমিটির সবাইকে শপথ বাক্য পাঠ করানো হয়। আমরা বরিশাল বিভাগ কল্যাণ পরিষদ 2010 সাল গঠিত হওয়ার পর থেকে অসংখ্য মানুষকে বরিশাল বিভাগ কল্যাণ পরিষদ থেকে সহযোগিতা করেছি। ভিসা লাগানো, লাশ পাঠানো, বাচ্চাদের পড়ালেখা সহ নানাবিধ কল্যাণের মাধ্যমে বরিশাল বিভাগ কল্যাণ পরিষদ আজকের এই পর্যায়ে এসেছে। বাহরাইনে বাংলাদেশ দূতাবাস এবং দেশটির ক্রিকেট ফেডারেশনের যৌথ উদ্যোগে আয়োজিত বাংলাদেশ বাহরাইন ফ্রেন্ডশিপ ক্রিকেট কাপ 2024 টুর্নামেন্টে জয়ী হয়েছে বাহরাইন দল। শুক্রবার দেশটির আলবা ক্লাব মাঠে এই টুর্নামেন্টের আয়োজন করা হয়। মহান বিজয় দিবস, বাহরাইনের জাতীয় দিবস, বাংলাদেশ ও বাহরাইনের কূটনৈতিক সম্পর্কের সুবর্ণ জয়ন্তী, এই সমস্ত কিছু উপলক্ষে এই টুর্নামেন্টে আয়োজিত হয়। এই সময় উপস্থিত ছিলেন দূতাবাসের চেয়ার দ্য অ্যাফেয়ার্স একে মহিউদ্দিন কায়েস। এছাড়াও টুর্নামেন্টে উপভোগ করতে উপস্থিত ছিলেন বাহরাইন পররাষ্ট্র মন্ত্রণালয়ের এশিয়া প্যাসিফিক বিষয়ক প্রধান রাষ্ট্রদূত মুনিরান নৌফাল আল দোসরি, প্রতিনিধি পরিষদের সংসদ সদস্য মোহাম্মদ হোসেন জানহি, ক্রিকেট ফেডারেশন উপদেষ্টা বোর্ডের চেয়ারম্যান মোহাম্মদ মনসুর, প্রেসিডেন্ট সামিয়াল সহ বিভিন্ন সরকারি সংস্থা এবং দূতাবাসের কর্মকর্তা কর্মচারীরা। টুর্নামেন্ট শেষে চ্যাম্পিয়ন রানার্স আপ দুই দলকে অভিনন্দন জানায় দূতাবাস এবং ক্রিকেট ফেডারেশনের কর্মকর্তারা। ডাকসু নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসিকে 72 ঘন্টার আলটিমেটাম দিয়েছে শিক্ষার্থীরা। রাতে ভিসির বাসভবনের সামনে বিক্ষোভ মিছিল থেকে এই আলটিমেটাম ঘোষণা করেন তারা। দ্রুততম সময়ের মধ্যে রোডম্যাপ ঘোষণা না করলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন শিক্ষার্থীরা। ডাকসু নির্বাচন বানচাল করতে একটি গোষ্ঠী ষড়যন্ত্র করছে উল্লেখ করে তারা বলেন, যে কোনো ষড়যন্ত্র মোকাবেলা করতে শিক্ষার্থীরা প্রস্তুত আছেন। আমরা অতি দ্রুত ডাকসু চাই। আমরা এই এক সপ্তাহের মধ্যে, আমরা অতি দ্রুত সময়ের মধ্যে ডাকসুর রোডম্যাপ চাই এবং অতি দ্রুত ডাকসুকে বাস্তবায়ন করার জন্য যা যা পদক্ষেপ নিতে হয় প্রশাসনকে সেটা অতি দ্রুত সময়ের মধ্যে নিতে হবে। বোতলজাত এলপিজির দাম অপরিবর্তিত রেখেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন বিইআরসি। বৃহস্পতিবার বিকেলে বিইআরসি কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন সংস্থাটির চেয়ারম্যান জালাল আহমেদ। জানান, জানুয়ারি মাসে ভোক্তা পর্যায়ে 12 কেজির বোতলজাত এলপিজির দাম 1455 টাকাতেই অপরিবর্তিত থাকছে। তবে অটো গ্যাসের দাম লিটারে 3 পয়সা কমিয়ে 66 টাকা 78 পয়সা নির্ধারণ করা হয়েছে। 2024 সালে 4 দফা এলপিজি এবং অটো গ্যাসের দাম কমানো হয়েছিল এবং 7 দফা দাম বাড়ানো হয়েছিল। প্রতি লিটার অটো গ্যাস যেটা বিক্রি হয় সেটি 66 টাকা 66.81 টাকা ছিল, সেটি 3 পয়সা কমবে, 66.78 টাকা হবে। সরকারি এলপিজির মূল্য অপরিবর্তিত থাকবে।
শেষ করবো আন্তর্জাতিক খবর দিয়ে। ভয়াবহ বন্যার কবলে যুক্তরাজ্যের ম্যানচেস্টার। একদিনের বৃষ্টিতেই তৈরি হয়েছে এই বন্যা পরিস্থিতি। বুধবার বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে এই তথ্য। প্লাবিত হয়েছে বাড়িঘর, রাস্তার বিভিন্ন জায়গায় পানিতে আটকে আছে যানবাহন। উদ্ধার এবং পানি নিষ্কাশনে কাজ শুরু করেছে কর্তৃপক্ষ। তবে বন্যা পরিস্থিতির আরও অবনতি হতে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া দপ্তর। জানিয়েছে আরও বাড়তে পারে বৃষ্টিপাতের মাত্রা। কিছু কিছু এলাকায় বৃষ্টিপাত হতে পারে 10 সেন্টিমিটারেরও বেশি। জরুরি অবস্থা জারি না করা হলেও বাসিন্দাদের সর্বোচ্চ সতর্ক থাকার পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ। এই ছিল যমুনা নিউজ এখনকার আয়োজন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ আপনাদের সবাইকে।